প্রিয় প্রণয়নী। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 13। মেহরুন্নেছা রাগে গজগজ করছে। নসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালেন। তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নিবেন। নসির সাহেব করুণ গলায় বলেন, আম্মা রাগ করছো কেন? মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। হেলাল সাহেব সহমত পোষণ করলেন নাসির সাহেবের কথায়। মাথা নাড়িয়ে সায় দিলেন। মেহরুন্নেছা পানির পিক ফেলে তাকালেন তার দুই সন্তানের দিকে। আমি তোমাগো মা না, তোমরা আমার মা। এত কথা কইবার লাগি তোমাগরে এখানে ডাকি নাই। আমি যা বলতাছি দুইজন চুপচাপ বইয়া আমার কথাটা হুনো। এর বাইরে আমি আর একটা কথা শুনবার চাই না। নসির সাহেব কিছু বলতে যেতে মেহরুন্নেছা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানের পিক ফেলে দিয়ে বললেন, ইসরাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি। তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করার দরকার নাইকা। তুমি তোমার ছোট মায়াডারে কিভাবে বিয়া দিবা ওই বিষয়ে চিন্তা করো গিয়া। নাসির সাহেব বলেন, আম্মা আমার কথাটা একবার শোনো। মেহরুন্নেছা না শোনার ভান করলেন। রহিমাকে ডাক দিয়ে বলেন গরম পানি বসানোর জন্য উনি গোসল করবেন। আম্মা আমি কথা দিয়ে ফেলেছি, একবার এসে দেখে যাক, পরে না হয় না করে দিব। ওইটা তোমার সমস্যা, আমার নাইগা। হেলাল সাহেবের দিকে তাকিয়ে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন। এবার বললেন, আম্মা এসে দেখে যাক, পরে না হয় আমি নিজে না করে দিব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহরুন্নেছা। নাসির সাহেবের দিকে তাকিয়ে সাবধান করে বলেন, আইয়া দেখবো মাইয়া, মাইয়া দেখার পর আলগোসে বিদায় করবা। এর আগে পিছে কোনো কড়া যদি আমার কানে আসে নাসির, আমি কি করুম নিজেই জানি না। নাসির সাহেব হাফ ছাড়লেন। এতক্ষণ ছাসাদকে বসেছিলেন। মেহরুন্নেছা কথায় মাথা নাড়ালেন যে মেয়ে দেখার আগে পিছে কোনো কথা হবে না। এইবার আমার রুমটা খালি করো, দুজনে এখানে থেকে বিদায় হও। অন্যদিকে ইসরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাসরিন বেগম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ইসরাতের একটা কথা সে খাবে না। ইসরাত নিজে মনে মনে বিড়বিড় করছে, আমার বিয়ে দিবে আর আমার পারমিশন নিল না। নুসরাত আর ইরহাম মিলে মজা নিছে ইসরাতের। ইরহাম হু হু হা হা করে হাসছে। নুসরাত আর ইরহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইসরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চসূচক শব্দ বের হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোমাদের? তোমাদের দুজনের বিয়ে লেগেছে, এইভাবে হাহা রিডি করছিস? ইসরাত ধমক খেয়েও দুজন হাসি থামল না, আরও জোরে হাসতে লাগলো। ইসরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইরহাম ও নুসরাতের হাসি বন্ধ করলো কিছুক্ষণের জন্য। তারপর আবার বিকট শব্দে হাসা শুরু করলো। ইসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, পাগল নাকি? নুসরাত বলল, বোন তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য শুধু বিয়ের সম্বন্ধ আসছে, আর এদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, আবার কোনো সম্বন্ধও আসে না। আমার মতো দুঃখী ব্যক্তি এই সংসারে আর নেই। ইরহামের দিকে তাকিয়ে নুসরাত বলল, এই ইরহাম হাসি কান্নার ইমোজি বলে হাহা করে হেসে বিছানায় গড়াগড়ি খেলো। ইসরাত বলল, এই জন্যই দুজন আমাকে নিয়ে হাসছিস? ইরহাম বলল, আপুর জায়গায় আমি হলে কবেই লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। ইসরাত বলল, তাহলে আমার জায়গায় তুই বসে যা ওদের সামনে গিয়ে, তারপর সাথে চলে যাস, কেমন? ইরহাম বলল, 500 টাকা দিয়ে দিও, আমি মেয়ে সেজে গিয়ে বসে যাব। নুসরাত ইরহামকে থামিয়ে বলল, আরে আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলেপক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ আর কি হতে পারে? আমাকে কবে বিয়ে দিবে? ইরহাম বলল, এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলেপক্ষের সামনে বসে যা। ইসরাত বলল, আইডিয়াটা ভালো দিয়েছিস ইরহাম, নুসরাতকেই বসিয়ে দিব। নুসরাত নাক ফুলে ইরহামের দিকে তাকালো। আর তার পার্টি থেকে ইসরাতের পার্টিতে এক মুহূর্ত চলে গেল শালা খবিশ। ইরহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল,
বড় আপু দেখ আমাকে মনে মনে গালাগালি করছে। নুসরাত চোখ দিয়ে শাসলে ইরহামকে, বোঝালো রুম থেকে বের হ, দেখাচ্ছি মজা। ইরহাম ফাঁকা ঢোক গেল। নিজ মনে ভাবলো শাকচন্নিটা এভাবে তাকাচ্ছে কেন। বাবারে, আর আপুর পক্ষে পতিত্ব করব না, পরে দেখা যাবে আমাকে মেয়ে বানিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে আমি তো তার দলে, মজা করছিলাম তোর সাথে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বোন। নুসরাত ভাব করলো ইরহামের কথা শুনে, বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল। ইরহামকে শুনে বলল, ইরহাম নামক এক যুবক সৌরভী নামের এক যুবতীর কাছে পড়লেন। বলার আগে ইরহাম মুখ চেপে ধরল। ইসরাত দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। ইরহাম নুসরাতের পিছনে দাঁড়িয়ে বলল, বোন তোর দুইটা পায়ে পড়ি, বড় আপুর সামনে বলিস না, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার সোনার উপর তাপা বোন, বলিস না, আর জীবনে তোকে পচাবো না আপুর পক্ষ নিয়ে। ইসরাত বলল, দুটো কি গুজর গুজর ফুসুর ফুসুর করছিস? আবার কোনো গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছিস কিনা? ইরহাম ও নুসরাত দুজন দুহাত তুলে না করলো। তারা কোনো গন্ডগোল পাকানোর চিন্তা করছে না, গন্ডগোল না পাকালেই হয়। সন্ধ্যাবেলা সৈয়দ বাড়িতে কথা হচ্ছে আগামী বুধবার ছেলের পক্ষ থেকে ইসরাতকে দেখতে আসার জন্য বলেছে, যদি নাসির সাহেবকে কোনো সমস্যা না হয়। নাসির সাহেবও হ্যাঁ বলে দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। যখন থেকে পাত্রপক্ষ আসার গুঞ্জন শুরু হয়েছে তখন থেকে ইসরাত ঠুসঠাস কাজ করছে, ঘর ঝাড়ু দিচ্ছে আর চোখের পানি মুছছে। সকালে ইসরাত যখন খাবার খাচ্ছিল না, নাজির যখন বলেছিল পাত্রদের না করে দিবেন, তাহলে এখন কেন ইসরাতকে দেখতে আসছে? নুসরাত ইসরাতকে কান্না করতে দেখে কান্না না করার জন্য ফোর্স করছে, সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু হবে না। কিন্তু ইসরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো কথা শুনছে না। ইসরাতের ফুপানো কান্না কিছুক্ষণ পর হাওমাও কান্নায় পরিণত হলো। নাজরিন বেগম কিচেনে ছিলেন। রোহিণী জোর করে নাজরিন বেগমকে ইসরাতের রুমে পাঠালো যাতে মেয়েটা কান্না থামায়। নাজরিন বেগম ইসরাতের রুমে আসলেন। ইসরাতকে মেঝেতে হেলান দিয়ে বসে থাকতে দেখে ইসরাতের পাশে গিয়ে বসলেন। নাজরিন বেগম ইসরাতের পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইসরাত দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না, আসবে দেখবে দেখে চলে যাবে। আমরা না করে দিব মা, কান্না করিস না। তুমি মিথ্যা বলছো, সকালে বললে না করে দিব, আর এখন বলছো বুধবারে আসবে তারা। আমি থাকবো না এই বাড়িতে, চলে যাব। ইসরাত বাচ্চা মন করো না, আম্মা না করেছে তোমার এখানে বিয়ে না দেওয়ার জন্য, কান্না করো না। আরশ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে, অফিসে কাজের চাপ কম থাকায়। বাড়িতে এসে দোতলা থেকে হাওমাও কান্না শুনে ইসরাতের রুমের সামনে এসে দাঁড়ালো আরশ। ঘটনা বোঝার জন্য দরজার পাশে দাঁড়িয়ে নাসরিন বেগম ও ইসরাতের কথা শোনার চেষ্টা করলো। নাসরিন বেগম আবার বললেন, আচ্ছা পাত্রপক্ষের সামনে তোকে যেতে হবে না, নুসরাতকে দেখিয়ে দিব পাত্র হিসেবে, ওর কোনো সমস্যা নেই বিয়ে করতে। এতদিন বিয়ে করার জন্য আমার কানের পোকা মেরে ফেলেছিল, বুধবারে নুসরাতকে কোণে বলে বসিয়ে দিব। নুসরাতের মুখ হা হয়ে গেল, তাকে ফাঁসিয়ে দিল বিয়ের চক্করে? একটু মজা করে কথা বলে তাকে ইসরাতের জায়গায় বসিয়ে দিবে? জাতি কি মেনে নিবে তাকে? নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠল, কর্কশ গলায় বলল, আমি বলেছি এটাকে বিয়ে করব? এই ডারে দেখতে পুরো আঙ্কেলের মতো, আমি সুগার ড্যাডি বিয়ে করব না। তোমরা ইসরাতকে বিয়ে দাও, আমি বিয়ে করব একটা হ্যান্ডসাম ম্যানকে, যাকে দেখে আমার পুরো বংশের মানুষ তাসকি খেয়ে যাবে, যে কথার সাথে টাকা বের করে তোমাদের হাতে ধরিয়ে দিবে, কথা বললেই টাকা বের হয়ে যাবে। তোর পরিকল্পনা দেখে আমি শিহরিত। এত বাজে কল্পনা তুই কিভাবে করিস? আর এক কাজ করিস, এত টাকা তো কারোর কাছে থাকে না, তুই টাকার মেশিনকে বিয়ে করে নিস, তাহলেই হবে। কিছু বলবে না, সারাদিন তোর বকর বকর শুনবে আর চাপ দিলেই শুধু টাকা বের হবে। কিছুক্ষণ থেমে আরশ আবার বলল, আর মায়ের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা করলো না? তুই তো প্রচুর নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। মায়ের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? না আমি জানি না, দয়া করে আপনি শিখিয়ে দিলে কৃতজ্ঞ হব আরশ। আরশ কি ভ্রু তুলে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাইয়া।
নুসরাতকে পাত্তা না দিয়ে এবার আরশ নাজমিন বেগমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? ইসরাত কান্না করছে কেন? নাজমিন বেগম বললেন, গতকাল রাতে যে পাত্রের কথা বলা হয়েছিল তারা ইসরাতকে দেখতে আসছে বুধবারে, এই জন্য কান্না করছে। এখন বিয়ে করবে না ও। আরশ বলল, কান্না করো না ভাইয়া, আসি না, সব সামলে নিব। বিয়ে না করে না করবে, কে তোমাকে জোর করে বিয়ে দিবে? কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ইসরাতকে। নুসরাত আরশকে ভেঙাচ্ছিল, হুবহু নকল করে মুখের আকৃতি পরিবর্তন করে বলল, কান্না করিস না ভাইয়া, আছি না, সামলে নিব, কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ইসরাতকে। তোর মুখে কি হয়েছে, এরকম করছিস কেন? কিছু হয়নি। আরশ একবার ইসরাতের দিকে তাকিয়ে চলে গেল, আবার কি মনে করে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো। চাচি, নুসরাতের বেশি বিয়ের শখ হলে আমাকে বলবেন, আমার কাছে গজম্বর আলী নামক এক পাত্র আছে, আপনি চাইলে বায়োডাটা দিতে পারি চাচি। কথাটা বলে মুসকি মুসকি হাসল। নুসরাত মুখ থতমত খেয়ে করে ফেলল। আরশের উদ্দেশ্য খুব বাজে একটা গালি দিল। চাচি দেখুন কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আস্ত গিলে খাবে। নাজমিন বেগম বলেন, নুসরাতের বড় ভাইয়ের দিকে কেউ এভাবে তাকাই, চোখ নামাও। নুসরাত কিছু না বলে আরশকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিল। বিড়বিড় করে গালি দিল, শালা খুবই সুযোগ পেয়ে আমাকে বাঁশ দিতে চলে এসেছে। আমার সুযোগ আসুক, আমিও তোকে বাঁশ দিতে ছাড়বো না। আরশকে ধাক্কা দেওয়ায় দরজা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নাজরিন বেগম পিছন থেকে চিৎকার করে নুসরাতকে শাসলেন, বিয়াদব মেয়ে, বড় ভাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আর কোথায় যাচ্ছিস তুই? নুসরাত যেতে যেতে চিৎকার করে বলল, আমি জানি আমি বেয়াদব, বারবার মনে করিয়ে দিতে হবে না। অন্য কেউ ধাক্কা না দিলে আমি ধাক্কা দেই। ইরহামের ঘরে যাচ্ছি, আজ একসাথে গ্রুপ ক্লাস করব। সৌরভ আর সাদিয়া আসছে।